নামাজ শেষে ভূঁইয়া বাড়ির কর্তা আর ছেলেরা সকলে যায় খানবাড়িতে। সেখানে সকালের নাস্তা সেরে ফিরে আসবে বাসায়। দুপুরে খানবাড়ির প্রতিটি সদস্যই উপস্থিত থাকে ভূঁইয়া বাড়িতে। স্বামীন ও তার স্বামী সন্তানসহ চলে আসে বাবার বাসায়। দুপুরে একসাথে খাওয়া দাওয়া করে। বিকেলে সবাই মিলে ঘুরতে বেরোয়। সাথে নাবিলা ভূঁইয়ার বান্ধবীর মেয়ে নুসরাতকেও নিয়ে নেয়। শহরের আশেপাশে ঘুরে ঠিক বাসায় ফিরে সন্ধ্যার পরে। রাত 11টার দিকে আবার সাগর আর উষা তাদের প্রথম হানিমুন উপভোগ করতে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবে। সাগর প্রথমে প্লেনে যাবে ঠিক করলেও উষার কথা ভেবে আর যায়নি। নিজের গাড়ি করেই রওনা দিয়েছে সুদূর চট্টগ্রামের উদ্দেশ্যে। রাতের ঢাকা শহরের কোলাহল উপেক্ষা করে সাগরের প্রাইভেট কারটা যখন ধীরে ধীরে হাইওয়েতে উঠল, চারদিক তখন নিস্তব্ধতায় মোড়ানো। আকাশের বুক জুড়ে অর্ধচাঁদ, আশেপাশে ছড়িয়ে পড়া তারার ঝিলিক। মনে হচ্ছিল আজকের আকাশটা এই নব্য বিবাহিত যুগলের প্রেমের সাক্ষী হয়ে নীরবে তাকিয়ে আছে তাদের দিকে। গাড়ির জানালা দিয়ে ছুটে আসা শীতল বাতাস উষার চুল এলোমেলো করে দিচ্ছিল। সাগর পাশে বসে বারবার আর চোখে তাকিয়ে দেখল আত্মহরিণীর এমন মোহনীয় রূপ। বিনা বাক্য ব্যয়ে ঠোঁটের কোণে ফুটে উঠল প্রশান্তির হাসি। উষা ঘাড় বাঁকিয়ে তাকাতেই দৃষ্টিগোচর হয় সাগরের হাসি হাসি মুখ। উষা পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে দেখল সাগরের সেই হাসিটুকু। এতটুকুই যেন যথেষ্ট ছিল। উষার মনে হলো এই হাসি তার হৃদয়ের জন্য কোনো অচেনা প্রতিশ্রুতি বহন করছে। দুজনেই নিশ্চুপ। কখনো কখনো দুজনে দুজনার দিকে তাকাচ্ছে মুগ্ধ দৃষ্টিতে। হাইওয়ের পথ, পাশে অগণিত গাছগাছালি, কখনো কচি পাতার ঝিলিক তো কখনো ঘন অরণ্যের অন্ধকার। চাঁদের আলোয় গাছগুলো কখনো ভৌতিক, কখনো আবার স্বপ্নীল রূপে ধরা দিচ্ছিল। পল্লবের ফাঁক গলে আসা চাঁদের নরম আলো গাড়ির ভিতরে ঢুকে উষার মুখে এক অপার্থিব জ্যোৎস্না ছড়িয়ে দিল। সাগর চুপচাপ তাকিয়ে রইল চাঁদের আলোয় জ্বলজ্বল করতে থাকা মুখটির পানে। উষার এমন সৌন্দর্য দেখে হঠাৎ করেই সাগরের মনে হলো প্রকৃতি যেন ইচ্ছা করেই তার প্রণয়িনীকে এমন মোহনীয় করে তুলছে। উষা হঠাৎ করেই জানালা দিয়ে হাত বাড়িয়ে দিল, আঙ্গুলে জড়িয়ে নিল বাইরের শীতল হাওয়াটুকু। উষা সাগরের দিকে তাকায় নিঃশব্দে। কিছুক্ষণ তাকিয়ে থেকে নীরবতা ভেঙে ফিসফিস করে বলল, সাগর ভাই জানেন আমার কি মনে হচ্ছে? সাগর ভ্রুকুচকে সরু দৃষ্টিতে তাকায় উষার দিকে। অতি আগ্রহ নিয়ে গমগমে স্বরে জানতে চায়, কি মনে হচ্ছে? উষা ভীষণ আহ্লাদী হয়ে যায় এবেলায়। খুশিতে গদগদ হয়ে বলে, আমার মনে হচ্ছে আজকের এই অর্ধচন্দ্র রাতটা শুধু আর শুধুই আমাদের দুজনার। সাগর গাড়ির গতি কমিয়েছে সেই কখন। পাশে থাকা রমণীটি তার সমস্ত ধ্যান জ্ঞানে বিচরণ করছে এখন। আর সেই সাথে এমন নিস্তব্ধতায় মোড়ানো পরিবেশে ফিসফিস করা বলা উষার কথাটা সাগরকে আপ্লুত করল। সে নিঃশব্দে হাত বাড়িয়ে দেয় উষার দিকে। উষার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, তুমি পাশে থাকলে প্রতিটা রাতই আমাদের হবে ইনশাল্লাহ। উষা খানিক লজ্জা পায়, লাজুক ভঙ্গিতে হেসে ওঠে। চোখ দুটি তার চকচক করে ওঠে। ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটিয়ে তোলে মুহূর্তেই। বড় আমোদে নিজের মাথা রাখে সাগরের কাঁধে। সাগর মাথাটা খানিকটা উঁচু করে নিয়ে মুখ গুজে উষার চুলের ভাঁজে। বুক ভরে ঘ্রাণ নেয় চুলের। আলতোভাবে নিজের পুরুষালী রুক্ষ ঠোঁট স্পর্শ করে যায় প্রিয়তা স্ত্রীর চুলে। পরপর মনোযোগ দেয় ড্রাইভিংয়ে। রাত তখন গভীর। উষা একটু ঘুমিয়েছিল, তবে ঘুমটা স্থায়ী হয় না। সাগর জেগে আছে আর ড্রাইভিং করছে, ভাবলেই মনটা কেমন খারাপ হয়ে যায়। উষা নজর বাহিরে স্থির করে, উপভোগ করে প্রকৃতির সৌন্দর্য। রাস্তার দুই ধারে কখনো ছোট ছোট গ্রাম, তো কখনো নিস্তব্ধ পুকুর, খাল বা নদীর কালো জল। দেখে মনে হয় যেন আয়নায় ভেসে থাকা চাঁদ। ফাঁকা রাস্তায় গাড়ির টায়ারের শব্দ আর দূর থেকে ভেসে আসা ঝিঝি পোকার ডাক মিলেমিশে এক অদ্ভুত সুর তৈরি করছে। উষার মনে হচ্ছিল এ যাত্রা কেবল গন্তব্যের জন্য নয়, বরং প্রতিটি মুহূর্ত এক একটি স্মৃতি হয়ে তাদের হৃদয়ে গেঁথে যাচ্ছে। সাগরের পাশে বসেও তার বুকের ভেতর এক অচেনা কাঁপন, অথচ সেই কাঁপন যেন এক গম্ভীর প্রশান্তি এনে দিচ্ছে। সাগর আর উষার কক্সবাজারের উদ্দেশ্যে রাত 11টায় রওনা দেওয়ার কথা থাকলেও ওরা রওনা দিয়েছে রাত 12টায়। আর তাই কক্সবাজারে পৌঁছাতে সকাল 9টা বেজে গেল।
ঈদের দিন বলে জ্যাম যে একদমই ছিল না তা না, জ্যাম ছিল। হোটেলে পৌঁছানোর আগেই মাঝ রাস্তায় একটা রেস্টুরেন্টে সকালের নাস্তা সেরেছে সাগর আর উষা। দুজনেই ভীষণ ক্লান্ত, ঘুম দরকার। একে তো ঈদের দিনের খাটাখাটুনি, আবার সারা রাত জেগে থাকতে হয়েছে। শরীরটা যেন দুজনেরই ভেঙে এসেছে। যদিও উষা সাগরের অনুভূতি বুঝতে পারল না, তবে মুখশ্রী দেখে বোঝাই যাচ্ছে বেশ ক্লান্ত। সে তো ঘুমিয়েছিল কিছুক্ষণ, কিন্তু তার সায়ন্দ্রিলের আব্বু তো ঘুমায়নি। হোটেলে পৌঁছেই ঘুম দেবে বলে আগেই নাস্তা সেরেছে ওরা। দুজনেই ঠিক করলো বিকেল অবধি ঘুমিয়ে বিশ্রাম নিয়ে সন্ধ্যার দিকে একটু ঘুরতে বের হবে। ফ্রেশ হয়ে বিছানায় যেতেই দুজনেই গভীর ঘুমে তলিয়ে গেল। যারা ফোন হাতে নিয়ে বসে আছে, সে ভীষণ দোটানায় ভুগছে গতকাল থেকেই। বার কয়েক নেহালকে কল করতে চেয়েও সে পারল না। কোথায় একটা জড়তা কাজ করছে তার। লাভ অ্যাট ফার্স্টে সে বিশ্বাসী নয়, কিন্তু তবুও প্রথম দেখায় নেহালকে ভালো লেগে গেছে তার। ভালো লাগারই কথা। সুদর্শন পুরুষ মানুষ হিসেবে বিবেচনা করতে গেলে সেই খাতায় অনায়াসে নেহালের নামটা আসবে। পুরুষারই দৃঢ় চোয়াল, লম্বা চওড়া প্রশস্ত দেহ, গম্ভীর মুখের ভাবভঙ্গি সবই খেয়াল করেছে যারা। প্রথম দেখায় যতটা ভালো লেগেছিল, তার কয়েক মুহূর্তে ঠিক ততটা বিতৃষ্ণা কাজ করেছে। পুরুষ মানুষ যে এভাবে ঝগড়া করতে পারে তা তার ভাবনাতেই ছিল না। ভালো লাগাটা কাজ করেছিল কয়েকবার অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হয়ে যাওয়ার পরেই। একদিন সন্ধ্যায় সে ছাদে যাচ্ছিল, তখনই গালিব আর নেহালের কথা শুনেছে সে। একটা মেয়েকে নিয়ে কথা বলছিল নেহাল আর গালিব। যারা মেয়েটার নাম না শুনলেও বুঝেছিল সেই মেয়েটা নেহালের এক্স। তবে তার নারীদেরকে নিয়ে সম্মানের সহিত করা প্রতিটা মন্তব্য যারাকে মুগ্ধ করেছে। নেহালের মন মানসিকতা তার খুবই ভালো লেগেছে। তবে সে বুঝতে পারছে না নেহালও কী করে তাকে নিয়ে ভাবতে পারে। যারার একবার মনে হয় নেহাল তার সাথে শুধু ফ্লার্টই করছে। দেশের বাইরে থেকেছে, অন্যরকম কালচারে লাইফ লিড করেছে। মেয়েদেরকে হয়তো শুধু ভোগের বস্তুই ভাবে, কিন্তু নেহালকে দেখে তো তা মনে হয় না। এত এত প্রেশার যারা নিতে পারছে না। মন পুড়ছে, কিন্তু ঠকে যাওয়ার ভয়ে সাহস পাচ্ছে না। জীবনে প্রথম কোনো পুরুষকে নিয়ে ভাবতে চাইছে সে। যদি খালি হাতে ফিরতে হয় তখন? যারা আর কিছু ভাবতে চাইল না। কম্পনরত বুক নিয়েই কল লাগালো নেহালকে। নেহাল তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। যারা অনেক আশা নিয়ে কল দিলেও কলটা রিসিভ হলো না। হতাশ শ্বাস ফেলল সে। ঘড়ির কাঁটায় তখনও 12টা বেজে 28 মিনিট। এই বেলায় তো আর কেউ ঘুমোয় না। না চাইতেও যারার মনে আষাঢ়ের মেঘ জমে গেল। একবার ভাবলো নম্বরটা ব্লক করে দিবে, কিন্তু ভাবলেও কাজটা করলো না সে। আরিশা সোফায় বসে সেমাই খাচ্ছে। রাত হয়ে যাওয়ায় সে আর বাসায় ফিরেনি, মামা বাসাতেই থেকে গেছে। উষার বানানো সেমাই খাচ্ছিল বসে বসে। তখনই ধূপধাপ পা ফেলে সেখানে হাজির হলো সাদাফ। গায়ে কালো রঙের একটা পাঞ্জাবি, দেখেই বোঝা যাচ্ছে কোথাও যাবে সে। আরিশা ভ্রুকুচকে তাকিয়ে রইল তার দিকে। মুখে সেমাই নিয়ে জানতে চাইল, কোথাও যাচ্ছিস তুই? সাদাফ ওর দিকে পা বাড়িয়ে গম্ভীর গলায় প্রতিউত্তর করল, হ্যাঁ, ফ্রেন্ডসরা মিলেই ঘুরতে যাব, সব ছেলেরা। আরিশা অবাক হলো। ভার্সিটি থেকে? না, কলেজে ফ্রেন্ডরা না। ও, কথা শেষ করেই সাদাফ আরিশার সামনে এসে দাঁড়ালো। আরিশা যেহেতু সিঙ্গেল সোফাতে বসেছিল, সাদাফ সোফার দুই পাশের হাতলে নিজের হাত দুটো রেখে আরিশার দিকে ঝুঁকে গেল। একদম আরিশার মুখের সামনে নিজের মুখ নিয়ে এলো। আরিশা কিছুটা ঘাবড়ে গেল, সাথে তার লজ্জাও লাগছে। আজকাল সাদাফকে দেখলে সে লজ্জা পাচ্ছে। ভাবলেই কেমন অস্বস্তি হয় তার। এত কাছে আসাতে হৃৎপিণ্ডও ছুটছে ট্রেনের গতিতে। সাদাফ দেখল আরিশার অস্বস্তি, তবে সে পাত্তা দিল না। নিজের মুখ এগিয়ে এনে ব্যস্ত স্বরে নিজের কণ্ঠ খাদে নামিয়ে বলল, খাইয়ে দে। বলেই নিজের মুখ খুলল সে। হাঁ করল সেমাই খাওয়ার জন্য। অন্য সময় এসব আরিশার কাছে নর্মাল লাগতো, তবে এখন কেন জানি বুক কাঁপছে তার। প্রচণ্ড হাঁসফাঁস করে উঠছে প্রাণ। ইতস্ত ভাব নিয়েই 2 চামচ তুলে দিল সাদাফের মুখে। খাওয়া শেষে সাদাফ আচমকাই নিজের ঠোঁট ছোঁয়ালো আরিশার কপালে। একদম আনএক্সপেক্টেড। আরিশা কখনো ভাবেনি সাদাফ এই মুহূর্তে এমন একটা জায়গায় এমন করবে। বিস্ময়ে হতবিহ্বল আরিশা মার্বেলের ন্যায় বড় বড় চোখ করে হ্যাবলাকান্তের মতো তাকিয়ে রইল সাদাফের দিকে। পরপর চোরা দৃষ্টিতে নজর বুলালো ড্রয়িং, ডাইনিং এবং প্রতিটি কোণায়।
ভাগ্যিস কেউ নেই। আরিশা তেতে উঠল, দাঁতে দাঁত পিষে কিছু একটা বলতে যাবে, তার আগেই সাদাব সোজা হয়ে ঘুরে দাঁড়ায়। সেকেন্ডও অতিবাহিত হয় না, ঠাস করে শব্দ হয়, সাথে ভেসে আসে পচা মুরগির গন্ধ। আরিশা তৎক্ষণাৎ নিচের নাক চেপে ধরে, পেটের ভিতর সব গুলি আসছে তার। সাদাফ নির্বিকার, সে দুই হাত পিছনে নিয়ে পিছনের পাঞ্জাবির অংশটুকু দুই কোণায় দুই দিক থেকে টেনে ধরে ঝাড়তে থাকে, সেই সাথে হাস্যরসের মতো করে বলে, নিয়ে একেবারে ঝেড়ে ঝেড়ে গন্ধ দিয়ে গেলাম। আগামী 2-3 দিন ঘন্টা তোর পেটে এমনিতেই ভরে থাকবে। আরিশা চিরবিরিয়ে ওঠে, নিজের জায়গা থেকে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়, দাঁত কিরমির করতে করতে বলে, কুত্তা, তুই জীবনেও ভালো হবি না শালা। দাঁড়া, তুই আজকে মরা মুরগি খেয়েছিস নাকি শালা জলহস্তি? আরিশা হাত বাড়িয়ে ধরতে চায় সাদাফকে, কিন্তু তার আগেই নিজের বিপদ বুঝে দৌড় দেয় সাদাফ। আরিশা কম কিসে, সেও অনর্গল গালি দিতে দিতে ছুটে যায় সাদাফের পিছে। এদিকে বসার ঘরে এত হইচই শুনে ছুটে আসেন বাড়ির গিন্নিরা। ওদের খুনসুটি দেখে হেসে ওঠেন ওনারা, যদিও জানেন না এখানে আসলে কি ঘটেছে। উষার ঘুম সাগরের আগেই ভেঙেছে। শাওয়ার নিয়েছে উষা, পরনে একটা অফ হোয়াইট কালারের ফিসক্যাট প্যান্ট আর পার্পেল কালার কটনের কুর্তি। ভেজা চুলগুলো সারা পিঠ জুড়ে ছড়ানো। খিদেও লেগেছে বেশ, কিন্তু সাগর বলেছে একসাথে খাবে। উষা ডিভানে বসে থাকে, আবারও হতাশ দৃষ্টিতে তাকালো বেডের দিকে। সাগর এখনও ঘুমে, খালি গায়ে উপুর হয়ে শুয়ে ঘুমাচ্ছে। কম্ফোর্টারটা দিয়ে কোমর অবধি ঢেকে রেখেছে। ওই শক্তপোক্ত পিঠটার দিকে তাকালেও কেন জানি উষার গলা শুকিয়ে আসে। বাটারফ্লাই শেপটা একদম নজর কাড়ে। জিম ফ্রিক মানুষদের এজন্যই উষার পছন্দ না, ওদের বডি এতটাই আকর্ষণীয় হয়। তবে সাগরকে এভাবে দেখতে তার বেশ লাগে, লজ্জায় হাঁসফাঁস করে ওঠে মন। এই মানুষটা একান্তই তার ব্যক্তিগত মানুষ। ভাবলেই উষার তনুমনে কেমন প্রশান্তির ঢেউ বয়ে যায়। ঘড়ির কাঁটায় বিকেল 4:20। খিদেটাও বাড়ছে। বরের থেকে নজর সরিয়ে উঠে দাঁড়ায় উষা, গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়ায় বেডের কাছে, আস্তে করে বসে পড়ে সাগরের পাশ ঘেঁষে। উদম শরীরটা দেখে কিছুটা বিচলিত হয়, তবে ততটাও না। এই কয়দিন তো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু তবুও একটু সংকোচ কাজ করছে তার। সাগরের পিঠে হাত রাখলেও দ্বিধা কাজ করছে, মনে হচ্ছে এই মুহূর্তে সাগরকে স্পষ্ট করলেই সে জমে যাবে। দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকা উষা আলতো হাতে স্পর্শ করে সাগরের উন্মুক্ত পিঠের একাংশ। অমনি শিরশিরে অনুভূতিতে ছেয়ে যায় পুরো শরীর। কিছুক্ষণ চুপ থেকে ধীশ্বরে ডেকে ওঠে, সাগর সায়ন্দ্রিলের আব্বু, উঠুন, খিদে পেয়েছে তো, অনেক বেলা হয়ে গেল। সাগরের সারা শব্দ নেই। উষা আবারও ডাকে একইভাবে। সাগর যে গভীর ঘুমে তলিয়ে বুঝল উষা। অসুস্থ শরীরই তো, এই কয়েকদিন হয়েছে সুস্থ হয়েছেন। আবার সারা রাত ড্রাইভ করা। উষার খারাপ লাগলো, ইচ্ছা করলো না আর ডাকতে, কিন্তু এদিকে খিদের জ্বালায়ও আর থাকা যাচ্ছে না। উষা উঠে দাঁড়াতে চায়, কিন্তু তার আগেই হাতে আচমকা টান পড়ায় টাল সামলাতে না পেরে ধপাস করে পড়ে যায় বিছানার উপরে। সাগর দুজনের শরীরে কম্ফোর্টার দিয়ে জড়িয়ে নিয়েছে। আষ্টেপৃষ্ঠে উষাকে জড়িয়ে ধরে মুখ গুজে নেয় উষার ঘাড়ে। এইটুকু ছোঁয়াতেই কেঁপে ওঠে উষা। সাগরের বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর জন্য মরিয়া হয়ে যায় সে। ছটফটিয়ে বলে, উফ, প্লিজ ছাড়ুন, ক্ষুধা লেগেছে, খাবো। সাগর গলার ভাঁজে মুখ ডুবিয়ে ঘুমন্ত স্বরে প্রতিবাদ করে বলল, হুম, উঠতে হবে না। বেশি খিদে পেলে আমাকে ট্রাই করতে পারো জান, একদম নিরাশ হবে না। সুইট পি, টুডে আই ওয়ান্ট টু বি দ্য কাইন্ড অফ লাঞ্চ ইউ হ্যাভ নেভার হ্যাড বিফোর, এক্সট্রা হট অ্যান্ড টেস্টি। কথাটা শেষ করেই গাঢ় এক চুমু খায় উষার গলার ভাঁজে। তারপর নাক টেনে গভীরভাবে শ্বাস নেয় উষার শরীরে। এমন লাগাম ছাড়া কথা আর কাণ্ডে উষার শরীরে অদ্ভুত এক কম্পনের সৃষ্টি হলো। সে ভীত নয়নে তাকালো সাগরের দিকে। কম্পমান হাত দ্বারা সাগরকে ঠেলতে ঠেলতে বলল, আমি এখানে থাকবোই না, নির্লজ্জ পুরুষ, আমার খিদে পেয়েছে, জলদি উঠুন আর খাবারের কথাটুকু অধরাই থেকে যায়। কথা সম্পূর্ণ করার আগেই সাগর তার মুখ বন্ধ করে দিল। হাতের অবাধ্য বিচরণ আর অষ্টপুটে গাঢ় স্পর্শে মুহূর্তেই নাজেহাল করে তুলল উষাকে।
সাগরের দুই হাত প্রচণ্ড অধিকারবোধ নিয়ে ছুটে যাচ্ছে উষার শরীরের প্রতিটি অংশে। এমন বেহায়া স্পর্শে বারবার কেঁপে কেঁপে উঠছে উষা, সেই সাথে শ্বাস নেওয়াও বন্ধ প্রায়। সাগর যখন বুঝল উষার নিঃশ্বাস নিতে পারছে না, তখন কিছুক্ষণের জন্য নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করল সে। ছাড়া পেতেই অশান্তভাবে শ্বাস নিতে থাকে উষা। সাগর সেদিকে একবার তাকিয়ে নিজের হাত রাখে উষার গালে, তারপর রক্তিম হয়ে যাওয়া ঠোঁটের ভাঁজে সেথায় ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকে। হাঙ্কিস্বরে বলে, দিস ইজ ফর আওয়ার হানিমুন ট্রিপ অ্যান্ড নাও। কথাটুকুরও পূর্ণতা মিলে না। তার পূর্বেই সাগর আবারও মত্ত হয় প্রেয়সীর রক্তিম ঠোঁটজোড়ার ভাঁজে, ব্যস্ত হয়ে অধর সুধা পানে। উষার নিঃশ্বাস জড়িয়ে আসে, গলা কাটা মুরগির ন্যায় ছটফটিয়ে ওঠে। স্বামীর এইটুকু ভালোবাসা সে সইতে পারছে না। সাগরের এমন হুটহাট আক্রমণে সে কুঁকড়ে যাচ্ছে। এবার উষার হাত দুটি সাগরের এক হাতে বন্দি, কেননা প্রথমবার এই দুই হাত সাগরের কাজে অনেক বাধা দিয়েছে, তাই আগে থেকেই দুই হাত বন্দি করে নিল সে। সময় নিয়ে নিজের চেষ্টা মিটিয়ে ছাড়ল উষাকে। ততক্ষণে উষার লাজুক শরীর লজ্জাবতী গাছের ন্যায় নেতিয়ে পড়েছে। সে কি জানত এই ঘুমন্ত পুরুষ তাকে এইভাবে অত্যাচার করত? উষার বন্ধ চোখের নেত্রপল্লব বারবার কেঁপে উঠছে। সাগর নহর স্থির রেখে দেখল সেসব। রক্তিম চোখজোড়া নিয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল উষার বন্ধ নেত্রের দিকে। কণ্ঠ খাদে নামিয়ে ফের ফিসফিস করে বলল, অ্যান্ড দ্যাট কিস মাই ফুয়েল ফর ড্রাইভিং অল নাইট। সাগরের এমন কথায় উষা আবারও গুটিয়ে যায়, একদম নিজেকে মিশিয়ে নেয় সাগরের বুকের সাথে। চোখ দুটি তখনও বন্ধ তার। সাগর ঠোঁট কামড়ে হাসে উষার এমন অবস্থা দেখে। সে আবারও উষার থুতনিতে হাত রেখে মুখটা খানিকটা উঁচু করে, কপালে পড়ে থাকা বেবি হেয়ারগুলো সরানোর জন্য আলতো ভঙ্গিতে ফু দেয়। তড়িৎ কেঁপে ওঠে উষা, খামচে ধরে সাগরের বাহু আর প্রশস্ত বুক। এসব দেখে মৃদু হাসে সাগর। উষার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, এবার খিদে মিটেছে? পেট ভরেছে নাকি? সাগরের মুখটা চেপে ধরে উষা। দুজনের দৃষ্টিতে দৃষ্টি মিলিত হয় তখন। সাগর তখনও দুষ্টু হেসে তাকিয়ে, বাম চোখটা টিপ দিয়ে সেভাবেই রয়। উষা লজ্জায় হাঁসফাঁস করে উঠে বলে, চুপ করুন, বেহায়া পুরুষ মানুষ। ও মা, এখানে বেহায়ের কি আছে? পেট মন না ভরলে বলো, এবার মন ভরে যাবে। আরে পেটও ভরবে। তারপর উষার দিকে দুই ভ্রু নাচিয়ে বুঝায় দ্বিতীয়বার এমন করবে কিনা। উষা তৎক্ষণাৎ জোরে ধাক্কা দেয় তাকে। সাগর ইচ্ছা করেই সরে আসে উষার উপর থেকে। বিছানা থেকে নেমে দাঁড়ায় দ্রুত পায়ে এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। যেতে যেতে গম্ভীর স্বরে বলে, গাউন টাইপ কিছু পরে নে সুইট পি। রেস্টুরেন্ট এরিয়াতেই খাবার খাবো, হিজাব মাস্ট করবি। এদিকেই ইনানি বিচের দিকে ঘোরাঘুরি করে ফিরে আসবো। উষা খুশি হয় বেশ। খুশিতে গদগদ হয়ে গাউন বের করে ব্যাগ থেকে তৈরি হয়ে যায় সে। সাগর আর উষা যখন হোটেল থেকে বের হয়েছে, ঘড়িতে তখন প্রায় 5:30। বেশি দূর আর যেতে পারেনি। প্রথমে হোটেলের প্রাইভেট বিচের এরিয়াটুকু ঘুরে ওরা, তারপরে ইনানি বিচের দিকে গেল। ঘোরাঘুরি শেষে হোটেলের দিকে ফিরল সন্ধ্যে 7টার দিকে। সাগর আর উষা নিজের ছুটের সামনে এসে দাঁড়াতেই সাগর ব্যস্ত ভঙ্গিতে বলল, ওহো সুইট পি, আমার তো রিসিপশনে একটু কথা বলার দরকার ছিল। তুই রুমে যা, আমি আসছি। এক্ষুনি চলে আসবো, দেরি হবে না। উষা সায় জানাতেই সাগর আস্তে করে চুমু খেল বউয়ের কপালে। লক খুলে দিয়ে ইশারা করল রুমে ঢুকার। সাগর দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। উষা রুমে যাওয়ার আগ পর্যন্ত সে এভাবেই থাকবে। উষা ভিতরে ঢুকে দরজা আটকাতেই সাগর ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। উষা স্যুটের ভিতরে প্রবেশ করে জমে গেল কিছুটা। কেন জানি মনে হলো ঘরের ডেকোরেশন চেঞ্জ হয়েছে কিছুটা। ভিতরের লাইটগুলো কেমন অ্যাক্টিভ ভাইব দিচ্ছিল। উষা ভাবল হয়তো সে তখন লক্ষ্য করেনি। তবে বসার স্পেস ছাড়িয়ে উষা বেডরুমের দিকে অগ্রসর হতেই দেখতে পেল ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে থাকা গাঢ় টকটকে লাল গোলাপের পাপড়ি। অজানা ভয়ে উষার গলা শুকিয়ে গেল। ফর্সা আদল মুহূর্তেই লাল বর্ণ ধারণ করল। বুকের ভিতরে যেন ঝড় বইছে তার। উষা কাঁপা কাঁপা হাতে নিজেদের বেডরুমের নবটা ঘুরালো। শব্দহীন দরজাটা খুলে যেতেই দৃষ্টিগোচর হলো ফুলে সজ্জিত রুম।
রুমের চারদিকে গোলাপের পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে রাখা। সাদা চাদরে মোড়ানো বিছানার প্রতিটি কোণা পরিপূর্ণ গাঢ় টকটকে লাল গোলাপের ফুলের পাপড়িতে। রুমে কৃত্রিম জলজল করা ফেডি লাইটের আলোয় সবটাই মোহনীয়। হলুদ আভায় পরিপূর্ণ গোটা রুমটা। সাথে কোনায় কোনায় জ্বলতে থাকা মোমবাতির হলুদ আলোয় রুমটা বড্ড স্নিগ্ধ লাগছিল। ড্রেসিং টেবিল থেকে শুরু করে প্রতিটি কোনায় গোলাপের পাপড়ি। লজ্জায় হাঁসফাঁস করে উঠল উষা। ভয় লজ্জার সংমিশ্রণে তার মুখটা হয়ে উঠল আরও ফ্যাকাশে, তবুও ঠোঁটের কোণে লাজুক হাসি। চারদিকে ঘুরে ঘুরে দেখতেই উষার নজর আটকালো বিছানার উপরে রাখা কালো বক্সটার উপরে। উষা এগিয়ে গিয়ে আলতো হাতে স্পষ্ট করলো সেই বক্সটা। উপরে লাল একটা বউ তৈরি করা, সাথে লাল কারেডে ইংরেজি টানা অক্ষরে লেখা